সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের আয়োজনে আজ আমি তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছি তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর ক্লাসকে লক্ষ্য রেখে। করোনা ভাইরাসের ছুটির কারণে আজকে অনলাইন তৃতীয় বর্ষের জন্য আজকে আমি প্রথম অনলাইন ক্লাসের উপস্থিত হয়েছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা গত 16ই মার্চ যখন করোনা ভাইরাসের ছুটি শুরু হয় আমাদের, তখন আমি সর্বশেষ তোমাদের একটি ক্লাস নিয়েছিলাম। সে ক্লাসটি একটু আমি আলোচনা করে আমি পরবর্তী ধাপে চলে যাব। সেই ধারাবাহিকতা রক্ষা করে আজকের ক্লাসটি পরিচালনা করছি। তো আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। আমাদের আজকের ক্লাসের নাম তৃতীয় বর্ষ সম্মান। তোমরা সবাই স্লাইডে দেখতে পাচ্ছ। কোর্সের শিরোনাম থিওরি অফ ইনফারেন্স। তোমরা সবাই জানো যে আমি নাজমুল আহসান তোমাদের তৃতীয় বর্ষের থিওরি অফ ইনফারেন্স কোর্সটি পরিচালনা করতাম। সেটার ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের থিওরি অফ ইনফারেন্স ক্লাসটি পরিচালনা করার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। অধ্যায়ের নাম পয়েন্ট এস্টিমেশন। আমরা জানি যে আমাদের থিওরি অফ ইনফারেন্সে ব্রডার সেন্সে দুইটি চ্যাপ্টার আছে, একটি পয়েন্ট অফ এস্টিমেশন আর একটি টেস্ট অফ হাইপোথিসিস। এই পয়েন্ট অফ এস্টিমেশনের একটা পার্ট এবং এস্টিমেশনের আরেকটি পার্ট আছে, সেটা হচ্ছে ইন্টারভ্যাল এস্টিমেশন। আমরা করোনা ভাইরাসের ছুটির পূর্ব পর্যন্ত এই পয়েন্ট অফ এস্টিমেশন নিয়েই কথা বলছিলাম। আজকেও আমি তোমাদেরকে পয়েন্ট অফ এস্টিমেশন নিয়েই কথা বলবো। আজকের আলোচ্য সূচির মধ্যে তোমাদের জন্য রয়েছে হোয়াট ইজ এমভি অ্যান্ড এমভিভি এস্টিমেটর অ্যান্ড রিলেটেড টার্মস। এমভি দ্যাট মিন্স মিনিমাম ভেরিয়েন্স, অ্যান্ড এমভিভি অর্থাৎ মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর। এমভি এবং এমভিভি জানার জন্য আমাদের কিছু রিলেটেড টার্ম জানার প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে আমরা এই জিনিসগুলোও আলোচনা করব। দেন আমরা আসবো ডিফারেন্স বিটুইন এমভি অ্যান্ড এমভিভি এস্টিমেটর, অর্থাৎ মিনিমাম ভেরিয়েন্স এবং মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটরের মধ্যে পার্থক্য। তৃতীয় যেটা আমরা আলোচনা করব আজকে, প্রপার্টিস অফ এমভিভি এস্টিমেটর। তৃতীয় আলোচ্য বিষয়টি অনেক ব্রড বিষয়। এখান থেকে আমরা প্রপার্টিগুলোর শুধু ডিসক্রিপশন দেব এবং সেখান থেকে একটি প্রপার্টি আমরা আজকে প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা সবাই জানো আমি নাজমুল আহসান, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। সর্বশেষ আমরা 16 তারিখে যে ক্লাসটি, যেদিন ছুটি হয় সেদিনই আমি তোমাদের সর্বশেষ ক্লাসটি নিয়েছিলাম। ক্লাস নেওয়ার পরেই আমরা ছুটির নোটিশ পাই। আশা করি তোমরা সবাই অবগত আছো যে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম স্টেট অ্যান্ড প্রুভ দ্য ক্রামার-রাও ইনইকুয়ালিটি। দেন আমরা পড়েছিলাম ইম্পর্টেন্স অফ দ্য ক্রামার-রাও ইনইকুয়ালিটি। দেন আমরা পড়েছিলাম কন্ডিশনস অ্যাবাউট অ্যান এস্টিমেটর হোয়েন অ্যাটেইন মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড। অর্থাৎ যখন একটা এস্টিমেটর মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড অ্যাটেইন করে, অর্থাৎ মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর হয়, তখন কি কি কন্ডিশন সে ফলো করে। এই তিনটি আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে আমরা আমাদের এই আলোচ্য বিষয়গুলো গত 16 তারিখের ক্লাসে ছিল। এই আলোচ্য বিষয়ের ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসটি পরিচালনা করব। শিক্ষার্থী, তোমরা আজকের ক্লাসটি দেখার আগে গত সর্বশেষ 16 তারিখে যে ক্লাসটি হয়েছিল সেই ক্লাসটি একটু তোমাদের ক্লাস খাতার দেখে নিবে, তাহলে আজকের ক্লাসটি আরও বেশি উপভোগ্য
তোমাদের নিকট হবে। প্রথমে আমরা আলোচনা করব মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর, অর্থাৎ মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর বলতে কি বুঝি। এখানে আসলে কিছু শব্দ আছে, মিনিমাম, ভেরিয়েন্স, বাউন্ড। তো আমরা এটার ফর্মাল ডেফিনিশনে যাওয়ার আগে একটু শাব্দিক বিশ্লেষণে যাই। এস্টিমেটর নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো না, কারণ আমরা যেদিন থেকে ক্লাস শুরু করেছিলাম সেদিনই এস্টিমেটর নিয়ে কথা বলেছি এবং সবসময় এস্টিমেটর নিয়ে কথা বলছি। যদি এস্টিমেটর আমাদের জ্ঞান ভালো না থাকে, পরবর্তী জিনিসগুলোকে আমরা ভালোভাবে বুঝতে পারবো না। তো আমি আশা রাখছি যে এস্টিমেটর সম্পর্কে তোমরা সবাই অবগত আছো। দেন আরেকটি শব্দ আছে বাউন্ড। বাউন্ড ম্যাথমেটিক্সের দৃষ্টিকে বাউন্ড অর্থাৎ একটা সীমা, সেটা লয়ার সীমা হতে পারে বা লয়ার লিমিট হতে পারে, সেটা আপার লিমিট হতে পারে কিংবা উচ্চ সীমাও হতে পারে। আমাদের এখানে আমরা বাউন্ড বলতে সবসময় বুঝবো লয়ার বাউন্ড। এখানে আমরা বাউন্ড বলতে বুঝবো সবসময় লয়ার বাউন্ড। দেন আছে কি মিনিমাম ভেরিয়েন্স, অর্থাৎ একটা এস্টিমেটরের 2 বা ততোধিক মিনিমাম ভেরিয়েন্স থাকতে পারে, 2 বা ততোধিক ভেরিয়েন্স থাকতে পারে। আবার বলছি, একটি এস্টিমেটরের 2 বা ততোধিক ভেরিয়েন্স থাকতে পারে। এই ভেরিয়েন্সগুলোর মধ্যে যে ভেরিয়েন্সটা সবচাইতে ছোট সেটাকে বলি আমরা মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড, এবং বাউন্ড মিন্স ওর নিচে আর কোনো ভেরিয়েন্স আসতে পারে না। এটা গেল আমাদের শাব্দিক বিশ্লেষণ যে মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর কি। তাহলে আমরা দেখি, একটু ফর্মাল ডেফিনেশনে যাই যে মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটরটা কি। অ্যাকর্ডিং টু রাও ক্রামার, আমরা রাও ক্রামারকে জানি, গত ক্লাসে আমরা রাও ক্রামার ইনইকুয়ালিটিটা পড়েছিলাম। অ্যাকর্ডিং টু রাও ক্রামার আন্ডার সার্টেন রেগুলার কন্ডিশন, কিছু কন্ডিশনের ভিত্তি করে, কিছু শর্তের উপর বেস করে, অর্থাৎ এটা কোনো ফ্ল্যাট না। রাও ক্রামার আমাদেরকে যে এস্টিমেটরের যে প্রপার্টিগুলো দিয়েছে এটা ফ্ল্যাট না। এটা কি? এটা ডেভেলপ করেছে কিছু কন্ডিশনের উপর ভিত্তি করে। কন্ডিশনগুলো কি কি? ভেরিয়েন্স অফ এনি স্ট্যাটিস্টিক, যে কোনো স্ট্যাটিস্টিকের ভেরিয়েন্স ক্যান নট বি, হতে পারে না, লেস দেন এ লিমিট, একটা লিমিটের চাইতে কখনোই ছোট হতে পারে না। এখানে লিমিট বলতে আমরা বোঝাইছি যে একটা নির্দিষ্ট মান, অর্থাৎ তার একটা ভেরিয়েন্স এর চাইতে ছোট হতে পারে না। ডিপেন্ডিং অন, কার উপর ডিপেন্ড করে? ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশনটা কেমন? সাইজ অফ দ্য স্যাম্পল, স্যাম্পলের আকারটা কি, এবং বায়াস, অর্থাৎ এটা ডেফিনেটলি বায়াস এবং বায়াসের পরিমাণটুকু কতটুকু। অ্যান এস্টিমেটর হুইচ অ্যাটেইনস দ্যাট লিমিট ফর দ্য প্যারামিটার থেটা ইজ কল্ড দ্য এমভিভি এস্টিমেটর। ওই ধরনের একটা এস্টিমেটর যেটি ওই লিমিটটাকে অ্যাটেইন করতে পারে, লিমিটের মানটা গ্রহণ করতে পারে, ওই লিমিট পরিমাণ মান আমাদেরকে দিতে পারে, সেটাকে আমরা বলতেছি এমভিবি এস্টিমেটর। দেন এবার আসা যাক, ইফ দ্য স্ট্যাটিস্টিক বি আনবায়াসড। আমরা একটু আগে বলেছি, গত স্লাইডে ছিল যে এমভিবি এস্টিমেটরটা ডিপেন্ডস অন বায়াসনেস অফ দ্য estimator or statistic, but if this estimator becomes unbiased, কিন্তু যদি এই এস্টিমেটরটা আনবায়াসড হয় তখন দ্য ভেরিয়েন্স অফ স্ট্যাটিস্টিক উইল নট বি লেস দেন, তখন আমাদের এই ভেরিয়েন্স অফ স্ট্যাটিস্টিক উইল নট বি লেস দেন, কম হবে না, অন বাই এক্সপেকটেশন অফ ডেল লগ এল বাই ডেল থেটা হোল স্কোয়ার, এর নিচে কখনো আসবে না। ইফ দ্য স্ট্যাটিস্টিক বি আনবায়াসড, ভেরিয়েন্স অফ স্ট্যাটিস্টিক উইল নট বি
লেস দেন 1/expectation of del log L ভাগ del theta whole square. দেন ইন দিস কেস যদি এই ধরনের ঘটনা ঘটে অর্থাৎ বায়াস না হয়ে যদি আনবায়াসড হয়, দ্য অ্যাবাভ লিমিট ইজ নোন অ্যাজ মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর অর এমভিবি এস্টিমেটর। তাহলে আমরা যে সংজ্ঞাটুকু দিলাম এটা হচ্ছে ফর্মাল সংজ্ঞা। আর যদি আমরা স্ট্রেট ফরওয়ার্ড বুঝতে চাই তাহলে মূল কথা হচ্ছে যে একটি এস্টিমেটরের 2 বা ততোধিক ভেরিয়েন্স থাকতে পারে। উক্ত ভেরিয়েন্সগুলোর মধ্যে সবচাইতে যেটা ছোট ভেরিয়েন্স সেটাকেই বলছি আমরা এমভিভি এস্টিমেটর বা মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর। প্রপার্টিস অফ এমভিভি এস্টিমেটর। এমভিভি এস্টিমেটরের কিছু প্রপার্টি আছে, সে প্রপার্টিগুলো আমরা দেখছি। এমভিভি এস্টিমেটর ইজ ইউনিক, অর্থাৎ এমভিভি এস্টিমেটর একটি হবে, একের অধিক হয় না কখনো। এমভিভি এস্টিমেটর ইজ ইউনিক, এমভিভি এস্টিমেটর অলওয়েজ ইউনিক। ইফ এমভিভি এস্টিমেটর এক্সিস্ট ফর দ্য প্যারামিটার থেটা, যদি একটা প্যারামিটার থেটার জন্য এমভিভি এস্টিমেটর এক্সিস্ট করে, কেন আমরা এক্সিস্ট কথাটা ব্যবহার করলাম? কারণ রাও ক্রামারের ডেফিনেশন অনুযায়ী এমভিভি এস্টিমেটর ডিপেন্ডস অন সাম রেগুলারিটি কন্ডিশন। এই জন্য আমরা বলছি যে ইফ এ এমভিভি এস্টিমেটর এক্সিস্ট, যদি পাওয়া যায়, সব সময় পাওয়া যাবে না, সকল প্যারামিটারের ক্ষেত্রে পাওয়া যাবে না, এটাই আমাদেরকে মনে রাখতে হবে। এই জন্যই আমরা বলছি ইফ এ এমভিভি এস্টিমেটর এক্সিস্ট ফর দ্য প্যারামিটার then it is also for sufficient theta, অর্থাৎ this is also an sufficient statistic, sufficient estimator। আমরা সবাই ইতিপূর্বের ক্লাসগুলোতে সাফিসিয়েন্ট এস্টিমেটর কি জিনিস সেটা আমরা জেনেছি। 4টা প্রপার্টি আছে এস্টিমেটরের: আনবায়াসনেস, সাফিসিয়েন্সি, এফিসিয়েন্সি, কনসিস্টেন্সি। এই 4টা প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি হচ্ছে সাফিসিয়েন্ট। এই ইতিপূর্বের ক্লাসগুলোতে আমি সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের ডেফিনেশন দিয়েছি, সেগুলো থেকে বেশ কিছু অঙ্ক আমরা করেছি। তোমরা যদি ইতিপূর্বের ক্লাসগুলার খাতাগুলা দেখো তাহলে বুঝতে পারবা যে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকটা কি জিনিস। 3 নম্বর যেটা আসছে, এমএল এস্টিমেটর ইজ অ্যাসিম্পটোটিক্যালি এমভিভি এস্টিমেটর। এখানে বলা আছে এমএল অর্থাৎ ম্যাক্সিমাম লাইকলিহুড। আমরা বিগত ক্লাসগুলোতে ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশনের সংজ্ঞা দিয়েছি, বাট ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটরের সংজ্ঞা দেয়নি। তো আমরা শুধু এইটুকু জেনে রাখি যে ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশনকে ব্যবহার করে যে এস্টিমেটরটা ডিফাইন করা হয় তাকেই বলে হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর। অর্থাৎ the ML estimator is asymptotically means sample size is larger, অর্থাৎ n tends to infinity, m is the larger sample, MVV estimator। তাহলে আমরা পুনরায় বলছি the ML estimator is asymptotically MVV estimator, অর্থাৎ n এর মান বৃদ্ধি পাওয়ার ফলে ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশনকে ব্যবহার করে যে এস্টিমেটরটা আমরা ডিফাইন করে থাকি সেইটি অলওয়েজ মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর অ্যাটেইন করে বা মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর ফলো করে। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে আছে আমাদের মিনিমাম ভেরিয়েন্স এস্টিমেটর। এতক্ষণ আমরা পড়লাম মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর, এইবার আমরা আসতেছি মিনিমাম ভেরিয়েন্স এস্টিমেটর, যেখানে একটি শব্দ নাই, বাউন্ড কথাটা নাই। মিনিমাম ভেরিয়েন্স অর্থাৎ আমরা যখন মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর আমরা সংজ্ঞা দিয়েছি তখন আমরা বাউন্ড কথাটা এক্সপ্লেইন করেছিলাম, বাউন্ড জিনিসটা কি, সেই বাউন্ড কথাটা নাই। অর্থাৎ আমরা যখন বলেছি যে একটা এস্টিমেটরের 2 বা ততোধিক ভেরিয়েন্স থাকে, এই ভেরিয়েন্সগুলোর মধ্যে সবচাইতে যেটা ছোট ভেরিয়েন্স
সেটাকে আমরা বলছি মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর। কিন্তু বাকি যে ছোট ছোট ভেরিয়েন্সগুলো আছে এই ভেরিয়েন্সগুলোকে আমরা বলছি মিনিমাম ভেরিয়েন্স এস্টিমেটর। অর্থাৎ আমরা এখানে এই কথাটা বলতে পারি যে মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড ইজ এ সাবসেট অফ মিনিমাম ভেরিয়েন্স এস্টিমেটরস। ওকে, ফর্মাল ডেফিনেশনে আমরা যাই, দেখি কি আছে ফর্মাল ডেফিনেশনে। When the minimum attainable variance of a statistic is greater than MVV, that is the statistic which attains that minimum variance is called the minimum variance estimator. অর্থাৎ মিনিমাম ভেরিয়েন্স বাউন্ডের চেয়ে বড় সকল ভেরিয়েন্সকেই আমরা বলতেছি মিনিমাম ভেরিয়েন্স এস্টিমেটর। আবার আমরা বলছি, আমরা স্লাইডে যে কথাটা দেখতে পাচ্ছি এই কথাটার অর্থ হচ্ছে মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটরের চাইতে বড় সকল এস্টিমেটরই মিনিমাম ভেরিয়েন্স এস্টিমেটর। এখন আমরা দেখতে চাই ডিফারেন্স বিটুইন মিনিমাম ভেরিয়েন্স এস্টিমেটর অ্যান্ড মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর। তাহলে আমরা দেখি মিনিমাম ভেরিয়েন্স এবং মিনিমাম ভেরিয়েন্স বাউন্ডের মধ্যে কি কি আমরা ডিফারেন্স পাচ্ছি। আমরা প্রথম কলামে লিখেছি মিনিমাম ভেরিয়েন্স এস্টিমেটর, দ্বিতীয় কলামে লিখেছি মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর। প্রথম কলামে 1 নম্বরে আমরা মিনিমাম ভেরিয়েন্স এস্টিমেটরের সংজ্ঞা দিয়েছি। সংজ্ঞাটা কি? দ্য স্ট্যাটিস্টিক অর এস্টিমেটর, তোমরা স্ট্যাটিস্টিক ব্যবহার করতে পারো, এস্টিমেটরও ব্যবহার করতে পারো এখানে। হুইচ অ্যাটেন্স মানে কি? যে প্রদান করে, এখানে যে ডিফাইন করে, অ্যাটেন্স বা ডিফাইন্স দ্য মিনিমাম ভেরিয়েন্স ইজ কল্ড মিনিমাম ভেরিয়েন্স এস্টিমেটর। আমরা একটু আগে মিনিমাম ভেরিয়েন্সের যে ফর্মাল যে ডেফিনেশন দিয়েছি, দিস ইজ দ্য সেম ডেফিনেশন। দ্য স্ট্যাটিস্টিক হুইচ অ্যাটেন্স দ্য মিনিমাম ভেরিয়েন্স ইজ কল্ড দ্য মিনিমাম ভেরিয়েন্স এস্টিমেটর। On the other hand, the variance of the statistics will not be less than 1 by expectation of del log L del theta whole square. This is the Cramer-Rao lower bound. 1 by expectation of del log L বা del theta যে অংশটুকু আমরা পাচ্ছি এটাকে আসলে বলে হচ্ছে Cramer-Rao lower bound, is known as minimum variance bound estimator. 2, the variance of minimum variance estimator is greater than that of MVV estimator, অর্থাৎ minimum variance bound estimator. The variance of MVV estimator is less than that of any MV estimator if exist, যদি exist করে, অর্থাৎ সব সময় এটা exist করে না। 3 নম্বরে আছে minimum variance bound estimator exist only when the regulatory condition hold, যদি কিনা Cramer-Rao lower boundের এগেইনস্টে যে রেগুলারিটি কন্ডিশনগুলো দেওয়া আছে এগুলো যদি হোল্ড করে, অর্থাৎ এগুলোগুলো স্যাটিসফাই করে। এমভিভি এস্টিমেটর মে এক্সিস্ট ইরেসপেক্টিভ হোয়েদার দ্য রেগুলেটরি কন্ডিশন অর নট, কিন্তু মিনিমাম ভেরিয়েন্স এস্টিমেটরের ক্ষেত্রে রেগুলেটরি কন্ডিশন ফলো করুক আর না করুক আমাদের মিনিমাম ভেরিয়েন্স এস্টিমেটর আমরা পেয়ে থাকি। আর রেগুলারিটি কন্ডিশন এটা আমরা যখন Cramer-Rao লোয়ার বাউন্ড ইনইকুয়ালিটি পড়েছিলাম তখনই আমরা কিন্তু স্টেটমেন্টের মধ্যে রেগুলারিটি কন্ডিশনগুলো দিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, ডিফারেন্স বিটুইন এমভি এস্টিমেটর এবং এমভিভি এস্টিমেটর সম্পর্কে আমরা জানতে পারলাম, তাই না? তাহলে কি প্রথম বলছি আমরা কি, দ্য স্ট্যাটিস্টিক হুইচ অ্যাটেন্স দ্য মিনিমাম ভেরিয়েন্স ইজ কল্ড এমভি এস্টিমেটর। অন দ্য আদার হ্যান্ড, দ্য লোয়ার বাউন্ড অ্যামাউন্ট অফ দ্য এস্টিমেটর ইজ কল্ড দ্য MVV estimator. MVV estimator, variance of MVV estimator always greater than the MVV estimator, but the variance of the MVV estimator always less than the MVV estimator if exist, যদি পাওয়া যায়। MVV estimator exist only when the regulatory condition hold, অর্থাৎ MVV estimatorটা always regulatory conditionের উপরে ডিপেন্ড করে, and MV estimator may exist irrespective of the, এবং MV estimator সবসময় এক্সিস্ট করে হোয়েদার এটা রেগুলেটরি কন্ডিশন ফলো করুক আর না করুক। দেন আরেকটি রিলেটেড টার্মস আমরা পড়ব,
ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। এখানে আমরা সবাই এস্টিমেটর সম্পর্কে জানি, আনবায়াসড শিখেছি। ইউনিফর্মলি অর্থাৎ সকল জায়গায় তাকে সেই এস্টিমেটরটাকে যেখানেই আমরা নিয়ে যাই না কেন, যে ডিস্ট্রিবিউশনে নিয়ে যাই না কেন, যে ডাটার ক্ষেত্রে নিয়ে যাই না কেন, সবসময় সে ইউনিফর্ম অর্থাৎ একই ধরনের মিনিমাম ভেরিয়েন্স সে আমাদেরকে প্রদান করবে। দিস ইজ কল্ড ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। আমরা যদি একটু পূর্বের দ্বিতীয় বর্ষ কিংবা প্রথম বর্ষের সিলেবাসের একটু স্মরণ করি, সেখানে আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন পড়েছিলাম। যখন আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের চেহারাটা আমরা দেখেছিলাম, পিকচারটা আমরা দেখেছিলাম যে জাস্ট লাইক এ রেক্ট্যাঙ্গুলার, একটা আয়তক্ষেত্রের মতো, অর্থাৎ সকল জায়গায় প্রবাবিলিটি সমান। সেই রকম ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর, দ্যাট মিনস যে আনবায়াসড এস্টিমেটরের ভেরিয়েন্স সব সময় কম, সকল অবস্থায় কম, একই ধরনের অর্থাৎ ইউনিক, তাহাকে আমরা বলি হচ্ছে ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। আমরা ফর্মাল একটু ডেফিনেশনে যাই। সাপোজ x1 x2 xn বি এ র্যান্ডম স্যাম্পল, অর্থাৎ যে কোনো একটা পপুলেশন থেকে আমরা n সংখ্যক স্যাম্পল গ্রহণ করলাম ফ্রম এ ডিস্ট্রিবিউশন f অফ x থেটা, যেটা প্যারামিটার হচ্ছে থেটা। এই থেটা মে বি প্যারামিটার স্পেস হতে পারে, সিঙ্গেল প্যারামিটারও হতে পারে, অ্যান্ড টি বি এ আনবায়াসড এস্টিমেটর, এবং টি একটা আনবায়াসড এস্টিমেটর সাবজেক্ট। যেহেতু টি একটা আনবায়াসড এস্টিমেটর, স্বাভাবিকভাবে আমরা বলতে পারি এক্সপেকটেশন অফ টি সমান থেটা। দেন অ্যান এস্টিমেটর টি অফ থেটা ইজ ডিফাইন্ড টু বি ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর অফ থেটা ইফ অ্যান্ড অনলি ইফ, যদি, অর্থাৎ ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটরটা পাওয়া যায় দুটো শর্তের উপরে। দেখি সে শর্ত দুটো আমাদের কি কি। এক, এক্সপেকটেশন অফ টি সমান থেটা, অর্থাৎ টি যে স্ট্যাটিস্টিক বা এস্টিমেটরটা আমরা ডিফাইন করেছি বা পেয়েছি সেটা অবশ্যই একটা আনবায়াসড। দেন 2 নম্বর শর্ত, ভেরিয়েন্স অফ টি লেস দেন অর ইকুয়াল টু ভেরিয়েন্স অফ টি স্টার ফর এনি আদার এস্টিমেটর। টি স্টার হচ্ছে অন্য আরেকটি এস্টিমেটর, একই প্যারামিটারের অন্য আরেকটি এস্টিমেটর অফ থেটা হুইচ স্যাটিসফাই, সেটাও অলসো মানে থেটা স্টার ইজ অলসো অ্যান আনবায়াসড এস্টিমেটর, অর্থাৎ এক্সপেকটেশন অফ টি স্টার সমান থেটা। তাহলে আমরা একটা এস্টিমেটরকে ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর তখনই বলবো যদি সেটার এক্সপেকটেশন অফ টি সমান থেটা হয় এবং অন্য যে কোনো একটি এস্টিমেটরের চাইতে যার ভেরিয়েন্স সবসময় কম হয়, এই ধরনের একটা এস্টিমেটরটাকে আমরা বলি ইউনিফর্মলি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। এখন আমরা মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটরের যে প্রপার্টিগুলোকে একটু স্মরণ করি। সেখানে আজকে আমরা 3টা প্রপার্টি দিয়েছি। সেই প্রপার্টির প্রথম একটি প্রপার্টি ছিল শো দ্যাট এমভিভি এস্টিমেটর ইজ ইউনিক, অর্থাৎ মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর একটি হয়, একের অধিক হয় না। সেটা আমরা একটু এখন প্রমাণ করব। প্রমাণটা খুবই ছোট বাট লজিক্যাল। দেখা যাক, আমরা একটু দেখি। এখানে আমরা নিয়ে এসেছি let x1 x2 xn be a random sample of size n drawn from a population having density above x theta. This is the common statement. কারণ যে কোনো জিনিস পরিসংখ্যানে আমাদের যে কোনো থিওরি, যে কোনো কিছু প্রমাণ করার জন্য আমাদের এই ধরনের স্টেটমেন্ট ব্যবহার করতে হয়। হোয়ার থেটা ইজ অ্যান আননোন প্যারামিটার, যেখানে থেটা একটা আননোন প্যারামিটার সম্পর্কে আমরা জানি, অ্যান্ড টি বি অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ থেটা, এবং আমরা ধরে নিলাম টি একটা আনবায়াসড এস্টিমেটর। কার এস্টিমেটর? থেটার। দেন বাই দ্য ক্রামার-রাও ইনইকুয়ালিটি আন্ডার দ্য রেগুলার কন্ডিশন, এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি যে ক্রামার-রাও ইনইকুয়ালিটি আন্ডার রেগুলারিটি কন্ডিশনের লয়ার বাউন্ড কি? ভেরিয়েন্স অফ টি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 ভেরিয়েন্স অফ ডেল লগ এল ভাগ ডেল থেটা, অর্থাৎ টি এর ক্রামার-রাও লয়ার বাউন্ড ছাড়া যতগুলা ভেরিয়েন্স পাবো সমস্তগুলা ভেরিয়েন্স এর চাইতে বড়।
তারপরে আমাদের আছে এগেইন বাই দ্য ডেফিনেশন অফ এফিসিয়েন্ট এস্টিমেটর। আমরা এফিসিয়েন্ট এস্টিমেটরের ডেফিনেশনের কথা যদি স্মরণ করি, তাহলে এখানে বলা হচ্ছে টি উইল বি অ্যান এফিসিয়েন্ট এস্টিমেটর। টি একটা এফিসিয়েন্ট এস্টিমেটর হবে ইফ, যদি ভেরিয়েন্স অফ টি এর ভেরিয়েন্স ইজ লেস দেন দ্যাট অফ এনি আদার এস্টিমেটর, যদি অন্য আর যে কোনো এস্টিমেটরের চাইতে ছোট হয়। দিস ইজ কল্ড এফিসিয়েন্ট এস্টিমেটর। দেয়ারফর টি টু বি অ্যান এফিসিয়েন্ট এস্টিমেটর ফর থেটা, দেন উই মাস্ট হ্যাভ ভেরিয়েন্স অফ টি সমান 1/v ভেরিয়েন্স অফ ডেল লগ এল ভাগ ডেল থেটা। আমরা একটু আগে ক্রামার-রাও ইনইকুয়ালিটির যে ভেরিয়েন্সের অ্যামাউন্টটুকু দিয়েছিলাম, সেখানে আমরা একটা ইনইকুয়ালিটি ব্যবহার করেছিলাম। ইনইকুয়ালিটিটা ছিল গ্রেটার দেন অর ইকুয়াল টু, অর্থাৎ সমানও হতে পারে কিংবা তার চাইতে বড় হতে পারে। যদি সমান হয় তাহলে কি হবে এবং তার চাইতে বড় হলে কি হবে? যদি সমান হয়, ডেফিনেটলি দিস ইজ অ্যান এফিসিয়েন্ট এস্টিমেটর হিসাবে আমরা এটাকে ডিফাইন করতে পারি। সেই জন্য আমরা বলেছি যে দেয়ারফর টি বি অ্যান এফিসিয়েন্ট এস্টিমেটর ফর থেটা, দেন উই মাস্ট হ্যাভ, অবশ্যই আমাদের এইটা থাকবে। এখন আমরা যদি এই দুইটা অ্যামাউন্ট কম্পেয়ার করি, তাহলে আমরা বলতে পারবো, একবার আমরা বলছি ভেরিয়েন্স অফ টি সমান 1/, এক্সপেকটেশন অফ ডেল লগ এল ভাগ ডেল থেটা গ্রেটার দেন অর ইকুয়াল টু, আরেকবার আমরা বলছি ভেরিয়েন্স অফ টি সমান 1/, ভেরিয়েন্স অফ ডেল লগ এল ভাগ ডেল থেটা। সো এই দুইটা আমরা যদি এখন কম্পেয়ার করি, কম্পেয়ার করলে আমরা এই শর্তে, এই কনক্লুশনে উপস্থিত হতে পারি, দিস ইমপ্লাইজ দ্যাট আন্ডার সার্টেন রেগুলার কন্ডিশনস অ্যান এফিসিয়েন্ট এস্টিমেটর ইজ এমভিভি এস্টিমেটর। এগেইন উই নো দ্যাট, আবার অপরপক্ষে আমরা জানি অ্যাম এফিসিয়েন্ট এস্টিমেটর ইজ ইউনিক। আবার আমরা জানি যে আমরা ইতিপূর্বে প্রমাণ করেছি এটা, যে একটা এফিসিয়েন্ট এস্টিমেটর ইজ ইউনিক। অর্থাৎ আমরা একবার বলছি যে মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটরটা একটা এফিসিয়েন্ট এস্টিমেটর। আমরা যদি সিকোয়েন্সিয়ালি একটু মাথার মধ্যে নিয়ে আসতে পারি, আমরা বলছি মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর, আমরা ইতিপূর্বে স্লাইডগুলোতে আমরা প্রমাণ করেছি মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড এস্টিমেটর ইজ অ্যান এফিসিয়েন্ট এস্টিমেটর। অন দ্য আদার হ্যান্ড, পরবর্তীতে আমরা বলছি যে অ্যান এফিসিয়েন্ট এস্টিমেটর ইজ অলসো এ ইউনিক এস্টিমেটর। এই থিওরিটা আমরা ইতিপূর্বে প্রমাণ করেছি। তাহলে আমরা কি বলতে পারি না যে এমভিভি এস্টিমেটর ইজ অলসো ইউনিক? দিস ইজ দ্য প্রুফ। আবার বলছি, আমরা পুরা থিওরিতে একটি লজিকে আমরা ব্যবহার করেছি। প্রথমে আমরা দেখিয়েছি, আমরা ক্রামার-রাও লোয়ার বাউন্ড ইনইকুয়ালিটির মাধ্যমে, রেগুলারিটি কন্ডিশনের মাধ্যমে এমভিভি এস্টিমেটর কী জিনিস। তারপর আমরা বলেছি যে এমভিভি এস্টিমেটরটা একটা এফিসিয়েন্ট এস্টিমেটর। সো যদি তাই হয়, ইতিপূর্বে আমরা জেনেছি এফিসিয়েন্ট এস্টিমেটর ইজ এ ইউনিক এস্টিমেটর, তাহলে অবশ্যই এমভিভি এস্টিমেটর ইজ অলসো এ ইউনিক এস্টিমেটর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পারবে বলে আমি আশা করছি, এবং এখন তোমরা যতটুকু না বুঝতে পারবে, পরবর্তীতে যখন আমার এই ক্লাস লেকচারটি সেকেন্ড টাইম তুমি যখন দেখবে, থার্ড টাইম তুমি যখন দেখবে, তখন দেখবে যে পুরোটাই তোমরা বুঝতে পেরেছো বলে আমার মনে হয়। দেন আমরা আরেকটি প্রপার্টিতে যাব, শো দ্যাট মিনিমাম ভেরিয়েন্স এস্টিমেটর ইজ ইউনিক। মিনিমাম ভেরিয়েন্স এস্টিমেটর ইজ ইউনিক, অর এই স্টেটমেন্টটাকে আমরা অন্যভাবে বলতে পারি, শো দ্যাট অ্যান এফিসিয়েন্ট এস্টিমেটর ইজ ইউনিক। আমরা ইতিপূর্বে যে এফিসিয়েন্ট এস্টিমেটর এটা আমরা প্রমাণ করেছি, এটাকে আমরা বলছি যে এমভিভি এস্টিমেটর ইজ ইউনিক। অর্থাৎ গত যে থিওরেমটা আমরা প্রমাণ করলাম, ওইটার মাধ্যমেই আমরা এফিসিয়েন্ট এস্টিমেটর এবং এমভিভি এস্টিমেটরের একটা রিলেশন তৈরি করব উইথ দ্য ডেফিনেশন অফ ভেরিয়েন্স। দেন আমরা যাই, দেখা যাক কি হয়। সেই আগের স্টেটমেন্ট, let x1, x2, xn be a random sample of size n drawn from a population having density f of x theta. এইবার আমরা গত থিওরিতে আমরা একটি এস্টিমেটর ব্যবহার করেছিলাম, কিন্তু আমরা এবার ধরে নিলাম যে ওই প্যারামিটারের দুইটি এস্টিমেটর আছে।
T1 এবং T2 সেটাই বলেছি। ইফ পসিবল লেট T1 and T2 বি টু ডিফারেন্ট এস্টিমেটরস অফ থেটা। থেটার দুইটি আলাদা আলাদা এস্টিমেটর। হ্যাভিং মিনিমাম ভেরিয়েন্স, সবগুলারই মিনিমাম ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার। দ্যাট ইজ T1 and T2 আর ডিফারেন্ট MVB এস্টিমেটর অফ থেটা। নাও লেট আস কনসিডার এ নিউ এস্টিমেটর T ডিফাইন্ড বাই, এই যে T1 এবং T2 দুইটা এস্টিমেটর আমরা ডিফাইন করেছি, এই দুইটা এস্টিমেটরকে নতুন আমরা এস্টিমেটর একটা নিয়ে আসলাম, সেটার নাম দিলাম T এবং সেটার ডেফিনেশনটা দিলাম T1 প্লাস T2 ভাগ 2। দেন ভেরিয়েন্স অফ T, তাহলে আমরা যদি ভেরিয়েন্স অফ T বের করতে চাই অবশ্যই ভেরিয়েন্স অফ T সমান ভেরিয়েন্স অফ T1, কারণ আমরা যদি এখানে T এর মান এখানে বসে দেই তাহলে পেয়ে যাব, ইতিপূর্বে স্লাইডে আমরা দেখেছি T এর মান হচ্ছে T1 প্লাস T2 ভাগ 2। দেন আমরা ভেরিয়েন্সের সূত্র অনুসারে আমরা এগুলো ফার্স্ট ইয়ারে পড়েছি, ভেরিয়েন্স অফ XY সমান হচ্ছে, যদি কোনো ভেরিয়েন্সের মধ্যে কনস্ট্যান্ট টার্ম থাকে সেটা বাহিরে স্কয়ার আকারে চলে আসে, অর্থাৎ T1 প্লাস T2 সঙ্গে হাফ আছে, সেটা স্কয়ার হলে চলে আসবে 1/4। দেন ভেরিয়েন্স অফ T1 প্লাস T2কে আমরা যদি সূত্রের মধ্যে ফেলে ভাঙাই, ভেরিয়েন্স অফ T1 প্লাস ভেরিয়েন্স অফ T2 প্লাস 2 কোভেরিয়েন্স অফ T1 এবং T2। এইখানে ব্র্যাকেটটা উল্টা হয়ে গেছে শিক্ষার্থীরা, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, তাহলে ভেরিয়েন্স অফ T1 প্লাস ভেরিয়েন্স অফ T2 প্লাস 2 কোভেরিয়েন্স অফ T1 T2, এটা আমরা ভেরিয়েন্সের সূত্র জানি। দেন আমরা একটু আগে যখন আমরা স্টেটমেন্টটাকে নিয়েছিলাম তখন আমরা বলেছিলাম T1 এবং T2 ইজ দ্যাট কাইন্ড অফ এস্টিমেটর দ্যাট হ্যাভ মিনিমাম ভেরিয়েন্স সিগমা স্কয়ার। আমরা যখন এই থিওরামের স্টেটমেন্টটাকে আমরা নিয়েছিলাম তখন আমরা ধরেছিলাম T1 and T2 আর ডিফারেন্ট বাট দে হ্যাভ দ্য সেম মিনিমাম ভেরিয়েন্স সিগমা স্কয়ার। যদি তাই হয় আমরা ভেরিয়েন্স অফ T1 লিখেছি সিগমা স্কয়ার, ভেরিয়েন্স অফ T2 সিগমা স্কয়ার প্লাস 2 রো ইন্টু সিগমা স্কয়ার। এই 2 রো সিগমা স্কয়ার যেখানে আমরা পেয়েছি রো সমান কোভেরিয়েন্স অফ T1 T2 ভাগ রুট ওভার ভেরিয়েন্স অফ T1 T2। এখন আমরা যদি এই T1 এর জায়গায় সিগমা স্কয়ার, T2 এর জায়গায় সিগমা স্কয়ার বসাই দিই তাহলে রুট থাকার কারণে আমরা একটা সিগমা স্কয়ার পাবো। অতএব কোভেরিয়েন্স অফ T1 T2 সমান আমরা পাচ্ছি রো ইন্টু সিগমা স্কয়ার। আমার যে আগে 2 আছে এই জন্য আমরা এটা লিখতে পারছি 2 ইন্টু রো সিগমা স্কয়ার। এখন আমরা যদি যোগ করে নেই, সিগমা স্কয়ার দুটাকে যোগ করলে 2 সিগমা স্কয়ার, আর এখানে 2 কমন গেলে আমাদের 2 কেটে হাফ সিগমা স্কয়ার 1 প্লাস রো। সিন্স T1 T2 আর এফিসিয়েন্ট এস্টিমেটর, আমরা যখন স্টেটমেন্টটা পড়েছিলাম তখনই আমরা বলেছিলাম যে T1 এবং T2 আর এফিসিয়েন্ট এস্টিমেটর, আমরা ধরেই বলেছিলাম এটা। দাস দ্য ভেরিয়েন্স অফ T মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু সিগমা স্কয়ার। তাহলে অবশ্যই ভেরিয়েন্স অফ টির অবশ্যই এস্টিমেটর T এর ভেরিয়েন্স হবে সিগমা স্কয়ার অথবা তার চাইতে বড়। তাই যদি হয় দেয়ারফর আমরা এটুকু অবশ্যই হবে ভেরিয়েন্স অফ T এ গ্রেটার দ্যান ইকুয়াল টু সিগমা স্কয়ার। তাই যদি হয় তাহলে আমরা এটুকু লিখতে পারি ভেরিয়েন্স অফ T সমান একটু আগে আমরা পেয়েছি হাফ সিগমা স্কয়ার ইন্টু 1 প্লাস রো গ্রেটার দ্যান ইকুয়াল টু সিগমা স্কয়ার। তারপরে আমরা পেয়েছি অর হাফ, দুই সাইডে আমাদের যে সিগমা স্কয়ার আছে, ইনইকুয়ালিটি এখানে সিগমা স্কয়ার এখানে সিগমা স্কয়ার, ইনইকুয়ালিটির দুই পাশে একই ধরনের পজিটিভ জিনিস যদি থাকে তাহলে আমরা সেটাকে ডিডাক্ট করতে পারি। তাহলে অর হাফ 1 প্লাস রো গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, সেখান থেকে আমরা যেতে পারি, এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি রো গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, রো ইজ দ্য গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে আমরা কোরিলেশন বের করলাম অন অথবা অনের চাইতে বড়। তাহলে এইখানে আমরা খুব সহজেই বুঝতে পারছি, আমরা সবাই জানি কোরিলেশনের মান কত থেকে কত, -1 থেকে +1 এর মধ্যে, কিন্তু এখানে কোরিলেশন বা রোর মান বের হয়েছে 1 অথবা অনের চাইতে বড়। সুতরাং ডেফিনেটলি অনের চাইতে বড় কোরিলেশন কখনোই এক্সিস্ট করবে না, অর্থাৎ রোর মান আমরা পেয়ে যাচ্ছি 1, সেটাই আমরা এখানে বলেছি। বাট কোরিলেশন কোএফিসিয়েন্ট রো ক্যান নট বি গ্রেটার দেন 1,
অনের চাইতে কখনোই বড় হতে পারে না। দাস বা সুতরাং রো সমান 1। দেন আমাদের তাহলে রোর সংজ্ঞা আমরা জানি, রো সমান কোভেরিয়েন্স অফ T1 T2 ভাগ রুট ওভার ভেরিয়েন্স অফ T1 T2 সমান 1। আমরা রোর মানটা এখানে রোর থিওরিটিক্যাল ডেফিনিশনের মান আমরা এখানে বসাই দিলাম, তারপরে আমরা লিখলাম সমান 1। তারপর আমরা কোভেরিয়েন্স অফ T1 T2 সমান লিখলাম সিগমা স্কয়ার, কারণ এখানে ভেরিয়েন্স অফ T1 এর মান সিগমা স্কয়ার, ভেরিয়েন্স অফ T2 এর মান সিগমা স্কয়ার। শিক্ষার্থীরা তোমরা বলতে পারো যে আমরা সিগমা স্কয়ার কোথায় পেলাম? আমরা যখন এই থিওরেমটা শুরু করি তখন এই স্টেটমেন্টের মধ্যে আমরা T1 T2 কে আমরা এমনভাবে ডিফাইন করেছি বোথ অ্যাটেইনস দ্য ভেরিয়েন্স সিগমা স্কয়ার। সুতরাং কোভেরিয়েন্স অফ T1 T2 সমান সিগমা স্কয়ার। তাহলে আমরা এভাবে এটা লিখতে পারি কোভেরিয়েন্স অফ T1 সমান ভেরিয়েন্স অফ T1 সমান ভেরিয়েন্স অফ T2, কারণ ভেরিয়েন্স অফ T1 রো ভেরিয়েন্স সিগমা স্কয়ার, ভেরিয়েন্স অফ T2 রো ভেরিয়েন্স সিগমা স্কয়ার। সুতরাং কোভেরিয়েন্স অফ T1 T2 সমান ভেরিয়েন্স অফ T1 সমান ভেরিয়েন্স অফ T2। তাহলে আমরা যদি এখন কোভেরিয়েন্সের সূত্র লিখে দেই, এক্সপেকটেশন অফ T1 মাইনাস T2 and T2 মাইনাস এক্সপেকটেশন অফ T2, এইটুকু আমাদের সম্পূর্ণটুকু হচ্ছে কোভেরিয়েন্স টুকু সূত্র সমান এই যে ভেরিয়েন্স অফ T1, এই T1 এর সূত্র হচ্ছে এক্সপেকটেশন অফ T1 মাইনাস এক্সপেকটেশন অফ T2 হোল স্কয়ার, এবং এরপরে অ্যান্ড এক্সপেকটেশন অফ T2 এক্সপেকটেশন অফ T2, অর্থাৎ কোভেরিয়েন্স অফ T1 এর সূত্রটাকে আমরা ভেঙেছি, T1টাকে আমরা ভেঙেছি এবং ভেরিয়েন্স অফ T2 কে আমরা ভেঙেছি। কোভেরিয়েন্স অফ T1 T2 এর সূত্র আমরা লিখেছি, ভেরিয়েন্স অফ T1 এর সূত্র আমরা এখানে লিখেছি এবং ভেরিয়েন্স অফ T2 এর সূত্র আমরা লিখেছি। এই যে আমরা সূত্রগুলো লিখলাম, লেখার পরে আমরা দেখছি যে এক্সপেকটেশন অফ T1 অর্থাৎ ভেরিয়েন্স অফ T1 সমান ভেরিয়েন্স অফ T2, এক্সপেকটেশন অফ T1, এবং এইটা তো আনবায়াসড অর্থাৎ এটা থেটা, এই জায়গাও থেটা। আমরা ইতিপূর্বে যখন ডেফিনিশন দিয়েছি এটাও থেটা, এটাও কিন্তু থেটা। প্রিয় শিক্ষার্থী, এখানে T2 হবে না, এখানে T1 হবে। হ্যাঁ, এখানে T2 হবে না, এখানে T1 হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমাদের ভেরিয়েন্স সিগমা স্কয়ার, এখানে ভেরিয়েন্স সিগমা স্কয়ার। তাহলে এই দুইটা কেবলমাত্র তখনই সমান হতে পারে যখন T1 সমান T2 হতে পারে, আদারওয়াইজ এটার ভেরিয়েন্স কখনোই সমান হবে না। সেই কথাটাই আমরা এখানে বলার চেষ্টা করেছি। হুইচ পসিবল, ওই রিলেশনটা তখনই ঠিক হবে অনলি হোয়েন যখন T1 সমান T2 হবে। হুইচ ইমপ্লাইজ দ্যাট MV এস্টিমেটর ইজ ইউনিক। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আসলে MV এস্টিমেটর ইউনিক প্রমাণ করতে ধরে আমরা একটু সামারাইজ যদি করতে পারি, তাহলে বলতে পারি যে MVB এস্টিমেটর ইউনিক প্রমাণ করার জন্য আমরা প্রথমে দুটো এস্টিমেটর ধরেছিলাম T1 এবং T2, সেগুলোর আমরা একটা কমন ভেরিয়েন্স ধরেছিলাম সিগমা স্কয়ার, এবং সর্বশেষ আমরা যদিও T1 T2 ডিফারেন্ট দুটি এস্টিমেটর ধরেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে আমরা দেখলাম যে আসলে T1 T2 কোনো ডিফারেন্ট এস্টিমেটর না, দিস ইজ দ্য সেম এস্টিমেটর। এই জন্যই আমরা বলছি হুইচ ইমপ্লাইজ দ্যাট MVB এস্টিমেটর ইজ ইউনিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমাদের ক্লাসের শুরুতে আমরা যে আলোচ্য সূচিগুলো দিয়েছিলাম, এর মাধ্যমে আমাদের আজকের আলোচ্য সূচি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামীতে তোমাদের সঙ্গে এভাবেই আবার ক্লাসে সাক্ষাৎ হবে বলে আশা রাখি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।